দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে একটি ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবার দুপুরে তাদের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হাম ট্র্যাজেডি। ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে ৪৫% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। ৩২ নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। অ্যান্টি কারাপশন কমিশন, আইজিপি, কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইমিগ্রেশন, এই সবাইকে দেওয়া হচ্ছে নোটিশ যেন প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। বাংলায় একটা প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এই বিষয়টা পুরোপুরি উল্টো। কারণ তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, এরপর কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সে বাংলাদেশকে বিএনপি সরকারের হাতে তুলে দেয় এবং এর ফলে তাই কিন্তু ভালো থাকার কথা। কিন্তু সে হচ্ছে গিয়ে এই সরকারের হাতে দেশকে তুলে দেওয়ার পর তার বিরুদ্ধে কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের দুর্নীতির মামলা হওয়া শুরু করে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং তাকে হচ্ছে গিয়ে যে বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয় যে সে বাংলাদেশ থেকে কোথাও যেতে পারবে না। এবং তার যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে উপদেষ্টারা ছিল, সেই সকল উপদেষ্টাদের নামেও কিন্তু বিভিন্ন রকমের দুর্নীতি অনিয়মের মামলা কিন্তু হচ্ছে এবং তাদেরকেও তদন্তের আওতাধীনে আনা হচ্ছে। তো গতকালকে তার বিরুদ্ধে একটা নতুন অভিযোগ ওঠে, যে অভিযোগে বলা হয় যে ধানমন্ডি ৩২ আছে, যেটা দেশের সম্পদ, মুক্তিযোদ্ধাদের সম্পদ, মুক্তিযোদ্ধাদের ঐতিহ্য, সেটাকে ভাঙচুরে সহযোগিতা করা এবং মব সৃষ্টি করছে যারা, তাদের বিরুদ্ধে কোনো রকমের লিগ্যাল অ্যাকশন না নেওয়ার ফলে তার বিরুদ্ধে কিন্তু আরো একটা নতুন মামলা করেছে এবং তাকে হচ্ছে গিয়ে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়ে লিগ্যাল নোটিশও জারি করেছে। তো এর ফলে ডক্টর ইউনূস আজকে কিন্তু হচ্ছে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ থেকে চলে যাওয়ার সময় তাকে কিন্তু হচ্ছে বিমানবন্দরের যে পুলিশ আছে তারা কিন্তু গ্রেফতার করে এবং তাকে হচ্ছে গিয়ে জিজ্ঞাসাবাদের আওতাধীনে নেওয়া হয়েছে এবং তার যে বিভিন্ন রকমের উপদেষ্টা আছে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হচ্ছে। তো এতক্ষণ আপনারা দেখতেছিলেন শিরোনাম, বিস্তারিত দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশ ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে যে গ্রেফতার করেছে বিমানবন্দর পুলিশ, এই বিষয়টা দেখার পূর্বে চলুন আমরা একটু দেখে আসি যে এই যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের যে 18 মাস সময়, এই 18 মাস সময়ের মধ্যে তারা আসলে কতগুলো দুর্নীতি করেছে যেগুলোর কারণে এখন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এই বিষয়টার কিছু অংশ আমরা প্রথমে দেখি, তারপর গ্রেফতারের বিষয়টা দেখব। তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমন সব তাক লাগানো অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। একটি দুটি নয়, শত শত। এসব খবর আবার উঠে এসেছে দেশের প্রধান প্রধান গণমাধ্যমে, অর্থাৎ কান না দিয়েও উপায় নেই। প্রশ্ন উঠেছে, আসলেই কি এই সব সাবেক উপদেষ্টারা এমন অপকর্ম করেছেন, নাকি অন্য কোনো কারণ আছে পেছনে? অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের রেশ কাটতে না কাটতেই যেন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে আর এক নতুন ঝড়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত সদ্য বিদায়ী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগের পাহাড় জমছে দুর্নীতি দমন কমিশনে। ক্ষমতা ছাড়ার মাত্র এক সপ্তাহের মাথায় এমন শত শত লিখিত অভিযোগ জমা পড়ার ঘটনা দেশের ইতিহাসে বিরল। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তার ভাষ্যমতে প্রতিদিন যে হারে অভিযোগের স্তূপ বড় হচ্ছে তাতে অতীতের সব রেকর্ড ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। সূত্র বলছে, এই সব অভিযোগের বেশিরভাগই নাম পরিচয় গোপন করে করা হলেও বেশ কয়েকটি ক্ষেত্রে অভিযোগকারীরা নিজেদের পরিচয় স্পষ্ট করেই লিখিত চিঠি জমা দিয়েছেন। আর এই অভিযোগগুলোর ধরন ও পরিধি এতটাই ব্যাপক যে তা রীতিমতো দেশের সচেতন মহলকে হতবাক করে দিয়েছে। দুদকের অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে জানা যাচ্ছে, অন্য যে কোনো সাধারণ অভিযোগের ক্ষেত্রে দুদক যে ধরনের যাচাই বাছাই প্রক্রিয়া অনুসরণ করে থাকে, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে আসা এসব অভিযোগের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে।
তবে অভিযোগের তীর যাদের দিকে, তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান বিবেচনায় এই তদন্ত প্রক্রিয়া যে বেশ স্পর্শকাতর হবে তা বলাই বাহুল্য। বিশেষ করে সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব হেভিওয়েট উপদেষ্টার নামেই যখন দুর্নীতির তকমা লাগছে, তখন পুরো বিষয়টি নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জমা হওয়া অভিযোগগুলোর তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের অর্থ সংক্রান্ত বিষয়গুলো। গ্রামীণ ব্যাংকেরই কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে করা এসব অভিযোগে বলা হয়েছে, ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট গঠন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তার বিস্তারিত বিবরণ সেখানে তুলে ধরা হয়েছে। অভিযোগে দাবি করা হচ্ছে, আয়কর ফাঁকি দেওয়া এবং অবৈধভাবে অর্থ সরানোর উদ্দেশ্যেই তিনি এই ট্রাস্টটি তৈরি করেছিলেন। শুধু তাই নয়, এই ট্রাস্টের একমাত্র কাজ নাকি ডক্টর ইউনূসের পারিবারিক সদস্যদের আর্থিক সুবিধা দেওয়া এবং তাদের দেখাশোনা করা। সূত্র বলছে, এভাবে তিনি বিপুল অঙ্কের আয়কর ফাঁকি দিয়েছেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে আসীন থাকাকালীন তিনি বিদেশেও বিপুল অর্থ পাচার করেছেন বলে একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ একেবারেই নতুন কিছু নয়। বিগত সরকারের আমলেও তার বিরুদ্ধে শ্রমিকদের লভ্যাংশের টাকা আত্মসাৎ এবং এনবিআরের কর ফাঁকির একাধিক মামলা হয়েছিল, যা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিস্তর আলোচনা সমালোচনা হয়েছে। এদিকে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জমা পড়া 1 ডজনেরও বেশি অভিযোগ রীতিমতো বিস্ময়কর। একজন আইনজ্ঞ হিসেবে যিনি আজীবন আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলতেন, তার বিরুদ্ধে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য এবং বিচারক বদলির মতো গুরুতর সব অভিযোগ উঠেছে। একটি সুনির্দিষ্ট অভিযোগে দাবি করা হয়েছে যে ডক্টর আসিফ নজরুল জামিন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা পকেটে পুরেছেন। উদাহরণস্বরূপ, একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে তার ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করেছিলেন। পিবিআই এর তদন্তে জালিয়াতির প্রমাণ মেলার পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু অভিযোগ বলছে, আসিফ নজরুল 20 কোটি টাকার বিনিময়ে সেই ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের জামিনও তিনি বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে করিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, গত 18 মাসে দায়িত্ব পালনকালে তিনি টাকার বিনিময়ে এমন অসংখ্য জামিন করিয়েছেন। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ নয়। বিচারক ও সাব রেজিস্ট্রার পদায়নেও তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে জমা হওয়া তথ্য অনুযায়ী ঢাকা এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিচারক বদলি করতে তিনি নাকি 50 লাখ থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি উত্তরা, বাড্ডা, গুলশান ও সাভারের মতো লাভজনক এলাকার সাব রেজিস্ট্রারদের বদলি করেন। আর এই বদলি বাণিজ্যের মাধ্যমেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিচার ব্যবস্থার মতো একটি সংবেদনশীল জায়গায় যদি আসলেই এমন অর্থের লেনদেন হয়ে থাকে, তবে তা রাষ্ট্রের জন্য চরম অশনি সংকেত। পরিবেশ রক্ষার আন্দোলনে যিনি সারা জীবন সোচ্চার ছিলেন, সেই সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও অন্তত 8টি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগটি সবচেয়ে বেশি নজর কেড়েছে। পরিবেশের ছাড়পত্র দেওয়া বা প্রকল্প পাশের ক্ষেত্রে অনৈতিক লেনদেনের কথা বলা হয়েছে এসব অভিযোগে। আরও বিস্ময়কর হলো, তার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করার মতো অভিযোগও এসেছে। একটি অভিযোগে তার স্বামীর প্রসঙ্গ টেনে আনা হয়েছে। রিজওয়ানার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন কিনা এবং এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে কোনো অবৈধ সুবিধা নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে দুদককে অনুরোধ জানিয়েছেন একজন অভিযোগকারী। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্যে জ্বালানি খাতের দিকে সব সময়ই সবার নজর থাকে। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধেও উঠেছে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ। সামিট গ্রুপের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে দুদকে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন এবং সুবিধা দেওয়ার বিনিময়ে কমিশন বাণিজ্যের কথাও উঠে এসেছে।
অন্যদিকে স্বাস্থ্য খাতের মতো জরুরি সেবার জায়গাতেও দুর্নীতির থাবা পড়েছে বলে দাবি করা হচ্ছে। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, সরকারি হাসপাতালের জন্য যন্ত্রপাতি ও ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ জমা হয়েছে। সূত্র বলছে, স্বাস্থ্য খাতের কেনাকাটায় যেসব সিন্ডিকেট আগে থেকেই সক্রিয় ছিল তাদের সাথেই আঁতাত করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে সব অভিযোগকে ছাপিয়ে গেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অঙ্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুদকের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা যায়, এই অভিযোগগুলোর বেশিরভাগই ভুক্তভোগীরা নাম, ঠিকানা ও সুনির্দিষ্ট প্রমাণাদি সহ জমা দিয়েছেন। বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়া, কিন্তু কাজ না দেওয়ার অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণও নাকি সরবরাহ করা হয়েছে। এমনকি তরুণ এই নেতার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন লেনদেনের মতো অত্যাধুনিক আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আর এক তরুণ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদান এবং নবায়নের ক্ষেত্রে বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন এক ব্যক্তি। সব মিলিয়ে ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসা এই উপদেষ্টাদের বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্লেষকদেরও গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, তারা প্রতিটি অভিযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করছেন। প্রাথমিক অনুসন্ধানে যেসব অভিযোগের অন্তত কিছুটা সত্যতা বা শক্ত ভিত্তি পাওয়া যাবে, কেবল সেগুলোকেই আনুষ্ঠানিক তদন্তের আওতায় আনা হবে। এই বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের অত্যন্ত স্পষ্ট বক্তব্য। যদি সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায় এবং সেগুলো যদি আইনের দৃষ্টিতে আমলযোগ্য হয়, তবে অবশ্যই তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে নন, তা তিনি যত বড় পদেই থাকেন না কেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সাবেক উপদেষ্টারা আসলেই এমন অপকর্ম করেছেন নাকি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেটা দেখতে কিছুদিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা বুঝতেই পারতেছেন, এইখানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে যত সকল প্রকার দুর্নীতি করেছে সেগুলো কিন্তু এই নতুন সরকার ক্ষমতায় বসার পর সামনে আসতেছে ধীরে ধীরে। দেখেন, তার বিরুদ্ধে কিন্তু দুদক মামলাও করেছে। এখন এই ব্যক্তির নামে আসলে কি কি অভিযোগ আছে এইখানে দেখেন, একটা আছে হচ্ছে গিয়ে যে তার যে গ্রামীণ ব্যাংক আছে এবং গ্রামীণ টেলিকম আছে, এই গ্রামীণের আওতাধীনে যাই আছে এর যে ট্যাক্স আছে এই ট্যাক্স গুলো মওকুফ করা, এই ট্যাক্স গুলো পে না করা, সে সরকার থাকাকালীন এই ট্যাক্স গুলো হচ্ছে গিয়ে কি করছে, সব মওকুফ করে দিছে তার কোম্পানির, যার ফলে তাকে দেওয়া লাগে না। এইটা একটা দুর্নীতি, কারণ এটা দেশের সম্পদ, এটা কোনো সরকারের সম্পদ না। কারণ সে যদি এমনটা করেই থাকে, তার বিরুদ্ধে অলরেডি হচ্ছে কি তদন্ত চলতেছে, যদি তদন্তে প্রমাণিত হয় যে সে আসলে এমনটাই করেছে, কারণ এইটা প্রত্যেকটা জনগণের ট্যাক্সের টাকা, এইটা একটা দেশের সম্পদ, এই টাকাটা দিয়ে হচ্ছে গিয়ে দেশের জনগণের উন্নতি সাধন করা হইতো, তাহলে যখন তিনি এই টাকাটা মাইরে খাইছেন, তার মানে সে হচ্ছে গিয়ে এইখানে ফ্রড করছে দেশের জনগণের সাথে ক্ষমতায় বসেই। এবং এরপর তার বিরুদ্ধে আরো যে মামলাটা উঠেছে সেটা হচ্ছে কি হামের টিকা। এখন এই হামের টিকা নিয়ে বিভিন্ন রকমের জল ঘোলা আছে। আর তার পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ইউনিসেফের সাথে যোগাযোগ করছে, ডিল করছে, কিন্তু ইউনিসেফ থেকে দেওয়া হয় নাই। কিন্তু নতুন তদন্তে উঠে আসছে কি যে এই ডক্টর ইউনূস কিন্তু হচ্ছে কি আপনার এই হামের টিকা নিয়ে কোনো রকমের কোনো কথাই বলে নাই, এবং তার যে উপদেষ্টা ছিল তারাও এই নিয়ে কোনো কথা বলে নাই। এবং এইখানে এই ডক্টর ইউনূস আরো ক্ষমতায় থাকাকালীন তার যে উপদেষ্টারা আছে সেই উপদেষ্টারা কিন্তু বিভিন্ন রকমের দুর্নীতি করছে, বিভিন্ন রকমের পণ্য কেনার ক্ষেত্রে, বিভিন্ন রকমের উন্নয়নের ক্ষেত্রে, কিন্তু যেগুলো ডক্টর ইউনূস মাথায় নেয়নি, কোনো প্রশ্নই করেনি কোনো উপদেষ্টাকে এই বিষয়গুলো নিয়ে। তো এরপর হচ্ছে গিয়ে যখন এই নতুন সরকার বসে ক্ষমতায় বসার পর যখন ধীরে ধীরে দুদক এই বিষয়গুলো নিয়ে খোঁচাখুচি করা শুরু করে, তদন্ত করা শুরু করে, তারপর বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন রকমের তথ্য আসা শুরু করে, যার ফলে এখন কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের আইনি নোটিশ আসতেছে। এবং গতকালকে যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে কি যে ধানমন্ডি ৩২ আছে, যেটা শেখ হাসিনার বাড়ি হিসাবে মানুষজন ভাঙচুর করছে মব করে, তো ওইটা ভাঙার কোনো রাইট কারোই নাই, কারণ ওইটা বাংলাদেশের সম্পদ, ওটা মুক্তিযুদ্ধের সম্পদ, ওইখানে যেই সরকার থাকবে সেই ওখানে যাবে। তো এর ফলে হচ্ছে কি যে
ওই বাড়িঘর ভাঙাচোরার ক্ষেত্রে সমর্থন দেওয়া এবং যারা ভাঙচুর করছে তাদেরকে কিছু না বলা, এই সবকিছু মিলিয়ে ঝিলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিন্তু তারা আবার ১ সপ্তাহের মধ্যে সরকারকে একটা পদক্ষেপ নিতে বলছে। যদি সরকার না নেয় তাহলে তারা তার বিরুদ্ধে মামলা করবে বা তারা হাইকোর্টে আপিল করবে জিনিসটা নিয়ে। এবং ডক্টর ইউনূসের যে দেশত্যাগ আছে, দেশত্যাগের নিষেধাজ্ঞাও কিন্তু দিয়ে দিয়েছে। যে লিগ্যাল নোটিশটা গতকালকে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ডক্টর ইউনূস কোনো মতেই দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন না বাংলাদেশ থেকে। তো যদি যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে ওইখান থেকে গ্রেফতার করা হবে। তো আপনাদের যে মতামত, যে আসলে এই তদন্তগুলো করলে ডক্টর ইউনূসের কি সাজা হওয়া উচিত বা তদন্ত কত দ্রুত করা উচিত, এই মতামতটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।